শুভেচ্ছা। শুরু হলো সব খবর, কম সময় সব খবর একসাথে। আগামী 1 ঘন্টার মধ্যে সব ধরনের খবর আপনাদেরকে জানিয়ে দেব। চেষ্টা করব খবরটা খুব বড় করে না বলতে এবং দ্রুততার সাথে বলতে, যাতে করে আজ কোথায় কি হলো সব আপডেট এই 1 ঘন্টায় জেনে যেতে পারেন। নিয়মিত এই আয়োজনে নুসরাত বৃষ্টি সবাইকে স্বাগত জানাচ্ছে। 2 হাসপাতাল ঘুরে বিনা চিকিৎসায় মারা যাওয়া 2 নবজাতক সন্তানের মরদেহ নিয়ে ন্যায় বিচার চাইতে হাইকোর্ট প্রাঙ্গণে অবস্থান নিয়েছিলেন হতভাগ্য এক বাবা। অভিযোগ, হাইকোর্টের বিচারপতি নজরুল ইসলাম তালুকদার মৌখিকভাবে নির্দেশ দেওয়ার পরেও বিএসএমএমইউ এবং শিশু হাসপাতালে ভর্তি নেওয়া হয়নি ওই 2 নবজাতককে। মুগদার একটি বেসরকারি হাসপাতালে জন্ম হয় তাদের। সেখানে অবস্থার অবনতি হলে 2টি সরকারি হাসপাতালে নিয়ে ভর্তির চেষ্টা করেন বাবা। ভর্তির চেষ্টা ব্যর্থ হলে শিশু 2টি মারা যায়। এই ঘটনায় হাসপাতাল দুটিকে 48 ঘন্টার মধ্যে কারণ দর্শাতে স্বপ্রণোদিত নির্দেশ দিয়েছেন আদালত। ভুক্তভোগী বাবা সুপ্রিম কোর্টের কর্মচারী আবুল কালাম তার 2 শিশুর মরদেহ নিয়ে হাইকোর্ট প্রাঙ্গণে যান। 5,000 টাকা করে পার ডে দিতে হবে। আগে টাকা দিলে তারপরে ওরা ভর্তি করাবে। তখন ওর কাছে টাকা ছিল না, সে কারণে উনি জজ সাহেবকে জানাইছে। এরপর জজ সাহেব বলছে বঙ্গবন্ধু মেডিকেলে আসার জন্য। সেখানে আসার পরে সে মানে কাউকে পায় নাই ভর্তি করানোর জন্য। এদিকে চিকিৎসকের অবহেলায় শিশু মৃত্যুর অভিযোগে নাটোরে একটি মামলা করেছেন স্বজনরা। পরিবারের অভিযোগ, খেলার সময় একটি প্লাস্টিকের বাঁশি শিশু আরিফুল ইসলামের গলায় আটকে যায়। সকালে আরিফকে সদর হাসপাতালে জরুরি বিভাগে নেওয়া হয়। ডাক্তার রাসেল আহমেদ সেখানে শিশুটির গলায় অস্ত্রোপচার করেন। এক পর্যায়ে রোগীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দিয়ে তিনি হাসপাতাল থেকে চলে যান। পরে রোগীর স্বজনরা জরুরি বিভাগে শিশুটির মরদেহ দেখতে পান। ঘটনা তদন্তে 2টি কমিটি করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। এদিকে রাজশাহীতে চিকিৎসকের অবহেলায় শিশু মৃত্যুর অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে পরিবার। সকালে নগরীর মহিষবাগান এলাকায় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মা রেহানা বেগম। বলেন, 1.5 বছরের মুনতাহা অম্বিলিক্যাল হার্নিয়া রোগে আক্রান্ত হলে 29 অক্টোবর বেসরকারি রয়্যাল হাসপাতালে ভর্তি করা হয়। পরের দিন দুপুর 2:30টায় চিকিৎসক ডাক্তার সৈয়দ সিরাজুল ইসলাম মুনতাহার অপারেশন করেন। সংকটাপন্ন অবস্থায় ওয়ার্ডে রাখা হয়। বারবার খুঁজেও কোনো চিকিৎসক তারা পাননি। পরদিন আবারও শিশুটিকে অপারেশন থিয়েটারে নিয়ে যান চিকিৎসক। সেখানেই মুনতাহার মৃত্যু হয়। আমার বাচ্চা অবহেলিত চিকিৎসার জন্য মারা গেছে। এর জন্য আপনাদের কাছে সঠিক বিচার চাওয়ার জন্য আপনাদের কাছে আমি আবেদন চাচ্ছি। এটাই হলো, তার জন্য একটা সুষ্ঠু বিচার চাই। দেশের সুন্দর পরিবেশ নষ্ট করে সংঘাত সৃষ্টির পায়তারা করছে একটি মহল, এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংঘাতে উস্কানিদাতাদের গ্রেফতার করলেই তারাই আবার সরকারের বিরুদ্ধে বাকস্বাধীনতা হরণের অভিযোগ করে। সকালে মন্ত্রিপরিষদের নিয়মিত বৈঠকের শুরুতে এসব কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, ষড়যন্ত্রে ব্যর্থ হয়ে দেশের একটি শ্রেণী সরকারের বিরুদ্ধে সমালোচনা করছে, কারণ দেশের কোনো অগ্রগতি সেই গোষ্ঠীর পছন্দ হয় না। একটা ভালো পরিবেশকে নষ্ট করার জন্য যারা সংঘাত সৃষ্টি করার জন্য বক্তব্য দেবে আর তাদের ধরলে পরে ওটা বাক স্বাধীনতা হরণ করা, এটা তো হয় না। কিন্তু আছে একটা শ্রেণী তো আছে যাদের এই ধরনের সমাজকে ক্ষতিগ্রস্ত করা বা একটা গভর্নমেন্টকে ক্ষতিগ্রস্ত করা বা মানুষের জীবন নিয়ে তাদের চিন্তা নেই। চিন্তাটা ওখানে, তাদের তো অন্য একটা উদ্দেশ্য থাকে, যে ষড়যন্ত্রটা থাকে, যেটা যখন সফল করতে পারে না তখনই সমালোচনা মুখর হয়। এটাই হচ্ছে সব থেকে বাস্তব কথা। করোনার সেকেন্ড ওয়েভ বিবেচনা করে সতর্ক থাকার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নো মাস্ক নো সার্ভিস নীতি কঠোরভাবে বাস্তবায়ন করার কথা বলেছেন তিনি। দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বৈঠক নিয়ে ব্রিফিংয়ে তথ্য জানান সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। তিনি আরও জানিয়েছেন, নতুন করে লকডাউনের চিন্তা করছে না সরকার। উপাসনালয় এবং গণপরিবহনে সবার মাস্ক পরা নিশ্চিত করতে সরকার আরও কঠোর হবে বলেও জানানো হয়। এই বৈঠকে 2021 সালের ছুটির তালিকা অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সবাইকে কেয়ারফুল থাকতে হবে, বিশেষ করে নো মাস্ক নো সার্ভিস এটাকে একদম ব্যাপকভাবে বাস্তবায়ন করতে হবে। যেভাবে প্রয়োজন হলে সামাজিক আন্দোলন, প্রমোশন ক্যাম্পেইন প্লাস লিগাল যেভাবেই হোক এটাকে এনশিওর করতে হবে, এটা যাতে কোনোভাবেই মাস্ক ছাড়া যাতে কেউ কোথাও না আসে। দেশে করোনা ভাইরাসে আরও 25 জনের মৃত্যু হয়েছে। গত 24 ঘন্টায় 1736 জন শনাক্ত হয়েছে। আক্রান্তের হার 13.47%। কোভিড-19 এ পর্যন্ত মোট প্রাণহানি 5,966 জনের। এ পর্যন্ত 4,10,988 জনের কোভিড-19 শনাক্ত হয়েছে। মোট শনাক্তের হার 17.40%। গেল 24 ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে 12,891টি। সুস্থ হয়েছেন 1,961 জন। সর্বমোট সুস্থ হয়েছেন 3,27,901 জন।
হবিগঞ্জের বাহুবলে ফসল নামের এক কলেজ ছাত্রকে নির্যাতনের মামলায় তার মা বাদী হয়ে মামলা করেছেন থানায়। দুজন গ্রেফতারও হয়েছে। নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে পরেই বিষয়টি আলোচনায় আসে। গতকালই ফসলের মা রাজিয়া খাতুন বাহুবল থানায় মামলাটি দায়ের করেন। গতকাল গ্রেফতার করা হয় ফসলের কথিত বান্ধবীর দুই আত্মীয়কে। শুক্রবার রাতে দিমুরা এলাকায় বান্ধবীর সাথে দেখা করতে যান ফয়সল। সেখানেই তাকে মানসিক ভারসাম্যহীন আখ্যা দিয়ে আটকে রেখে মারধর করা হয় বলে অভিযোগ পরিবারের। ছেলেটাকে আমার বহুত আশঙ্কা আশা ছিল আমার। এখন আমার জীবনে কিছু নাই, আমি অন্ধকার। আমি যে কথা কইতেছি অনেক কষ্ট হয়, আমি কথা কইতে পারি না। ফয়সালের ঘটনার বিষয়ে তার মা বাদী হয়ে মামলা দায়ের করেছে। ইতিমধ্যে ঘটনার সাথে জড়িত দুইজনকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। ঘটনার সাথে জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত আছে। যুবলীগের বহিষ্কৃত নেতা ও ঠিকাদার জি.কে. শামীম সহ 8 জনের বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে করা মামলার চার্জ গঠনের শুনানি আগামী 10 নভেম্বর নির্ধারণ করেছেন আদালত। সোমবার সকাল 11টার দিকে বিশেষ জজ আদালত 10-এ হাজির করা হয় জি.কে. শামীমকে, তবে বাকি 7 আসামিকে নেওয়া হয়নি। আর সে কারণেই চার্জ গঠনের শুনানি পেছানো হয়। এর পাশাপাশি জি.কে. শামীম বাদে 7 জনের জামিন নামঞ্জুর করেছেন আদালত। আমরা আসলে সম্পূর্ণ নির্দোষ আর আসামি অসুস্থ আছে, এই গ্রাউন্ডে আমরা জামিন চাইছি। বিজ্ঞ আদালত জামিন নামঞ্জুর করেছেন। চার্জ গঠনের বিষয়ে আগামী 10 তারিখে 10-11 তারিখ রাখছেন। তারা আজকে প্রথম ডেট ছিল, আজকে হয়তো আসামি কোনো কারণে হোক যেখান থেকে আদালতে আসে নাই, যা পরবর্তী তারিখে অবশ্যই যেন আসে সেই ব্যবস্থা নিতে হবে। এবং আমরা চাই এই মামলাটা যেহেতু সেন্সিটিভ মামলা, এই মামলাগুলি দ্রুত নিষ্পত্তি হোক। আনুষ্ঠানিক ফলাফলের জন্য অপেক্ষা নয়, ভোটের রাতেই বিজয়ের ঘোষণা দিতে চান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একেবারেই শেষ মুহূর্তের প্রচারণায় কিছু রাজ্যে ভোটে কারচুপির অভিযোগও তুলেছেন তিনি। আবার ইঙ্গিতও দিয়েছেন ফলাফল নিয়ে আদালতে যাওয়ার। যদিও প্রতিদ্বন্দ্বী জো বাইডেনের প্রত্যাশা মঙ্গলবারের ভোটে ট্রাম্পকে বিদায় করবে জনগণ। কাল বাংলাদেশ সময় সন্ধ্যায় শুরু হবে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ। পেনসিলভানিয়া বা নেভাদায় নিরপেক্ষ ফলাফল পাওয়া কঠিন। রাজ্যগুলোয় বিপুল পরিমাণ মেইল ইন ব্যালট হারানোর খবর পেয়েছি, অথচ মার্কিনিরা প্রায় 1 মাস যাবৎ আগাম ভোট দিয়ে যাচ্ছেন। এই কারচুপি চ্যালেঞ্জের জন্য আমরা প্রস্তুত। দেশ রক্ষায় ব্যর্থ প্রেসিডেন্ট আর দুদিনের মধ্যেই ক্ষমতাচ্যুত হবেন। বর্ণবৈষম্যের ইতি টেনে সবার জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করব আমরা, কারণ গেল 4 বছরে সব খাতে বৈষম্যের শিকার অশ্বেতাঙ্গরা। প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে ব্যাপক আগ্রহী যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি ভোটাররা। রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের মুসলিম বিদ্বেষী মনোভাব, অভিবাসন ইস্যু সহ নানা কারণেই ডেমোক্রেট দলের প্রতি সমর্থন বেড়েছে। প্রায় 6 লাখ বাঙালি এখন ভোটার। এরই মধ্যে আগাম ভোট দিয়েছেন অনেকেই। বাঙালিরা মূলত ডেমোক্রেট সমর্থক হলেও কেউ কেউ ডোনাল্ড ট্রাম্পের পক্ষেই প্রচারণা চালাচ্ছেন। ডেমোক্রেটিক সব দিক দিয়ে ভালো আছে, আমাদের ইমিগ্রেন্টদের জন্য ভালো আছে, এই দেশে আমাদের ব্যক্তি স্বাধীনতার জন্য ভালো আছে, ধর্মীয় স্বাধীনতা ভালো আছে ডেমোক্রেটিকের আমলে। নিউ ইয়র্কে আমি দেখছি ডেমোক্রেটিক প্রার্থী জো বাইডেন, ওনার সাপোর্টার আমাদের বাংলাদেশি কমিউনিটির ভিতরে সবচেয়ে বেশি। গত 4 বছরে মোর দেন 5 মিলিয়ন নিউ জব আমাদের এডিশন হয়েছে। রক্তক্ষয়ী যুদ্ধ এগুলো বন্ধ হয়েছে। যখন ডেমোক্রেটরা ক্ষমতায় ছিল তখন লিবিয়ার মতো, সিরিয়ার মতো ধ্বংসস্তূপে পরিণত হয় নাই। আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য চিন্তা করতে হবে, কার দ্বারা আমাদের ইকোনমি, কার দ্বারা আমাদের আমেরিকা স্ট্রং হবে। অর্থনৈতিক সমৃদ্ধির লক্ষ্যে আসুন প্রেসিডেন্ট ট্রাম্পকে রিইলেক্ট করি এবং সেই সাথে রিপাবলিকান দলের মনোনীত সবাইকে ভোট দিয়ে জয়যুক্ত করি। বিশ্বের সবচেয়ে প্রভাবশালী দেশ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের দিকে নজর রাখছে বাংলাদেশও। বিশ্লেষকরা বলছেন ডোনাল্ড ট্রাম্প বা জো বাইডেন হোয়াইট হাউসে যিনিই আসুন না কেন, ঢাকা ওয়াশিংটন কূটনীতির কোনো পরিবর্তন হবে না। যুক্তরাষ্ট্র চীন প্রতিযোগিতা বা দ্বন্দ্বে বাংলাদেশকে সতর্ক থাকারও পরামর্শ দিচ্ছেন তারা। যুক্তরাষ্ট্রের ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি আর চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ কৌশলগত 2 প্রকল্পেই নীতিগতভাবেই থাকছে বাংলাদেশ। এসব কর্মসূচি থেকে সর্বোচ্চ সুবিধা আদায় পরিপক্ক কূটনীতি জরুরি বলেও মনে করেন বিশ্লেষকরা। আগে যেমন তারা ভারত মুখাপেক্ষী ছিল, যে এই রিজনে ভারতের মাধ্যমে তারা অন্যান্য রাষ্ট্রের সাথে সম্পর্ক
সম্পর্ককে উন্নত করবে, সেটা আমি মনে করি সেই অবস্থান থেকে তারা সরে এসেছে। আমেরিকার কোনো প্রশাসনের পার্সোনাল কোনো অবজেক্টিভ এটা কিন্তু এক্সিস্ট করে না। তো সেই জন্য আমি মনে করি যে প্রভাবটা খুবই ক্ষীণ হবে। যুক্তরাষ্ট্র যে নতুন যে একটি নীতি অবলম্বন করছে ইন্ডো প্যাসিফিক স্ট্র্যাটেজি, আমি বিশ্বাস করি যে সেটাই বহাল থাকবে। ফলাফল যাই হোক না কেন, আমি বিশ্বাস করি না বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্কের তেমন কোনো পরিবর্তন আসবে। আমরা জানি যে এটাকে অপারেশনালাইজ করাটা খুব মুশকিল, কিন্তু সেক্ষেত্রে আমরা আইপিএস বা বিআরআই কোনোটাকে বাদ দিয়ে আমরা চিন্তা করতে পারি না। বাংলাদেশের সাথে যেহেতু চীনেরও গভীর একটা সম্পর্ক রয়েছে উন্নয়নের ক্ষেত্রে, বিশেষ করে সেখানে বাংলাদেশকে খুব ভেবে চিন্তে সেই ধরনের নীতি অবলম্বন করতে হবে যে আমরা ভারসাম্যটা কিভাবে বজায় রাখি, আবার একই সাথে কাউকেও যেন মানে বৈরী সম্পর্কের দিকে না ঠেলে দিই। সময় পাল্টে যায়, কিন্তু ডিপ্লোমা সে একই স্বাদে একই মানে যুগ যুগ ধরে রয়ে যায়। বাংলাদেশ গেমসের নবম আসর নিয়ে অনিশ্চয়তা তৈরি হচ্ছে। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বিশেষ আসর, তাই আগামী মার্চের মধ্যেই গেমস আয়োজনের বিকল্প নেই বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সামনে। কিন্তু সেই সময়ের মধ্যে করোনা পরিস্থিতি স্বাভাবিক না হলে আসর আয়োজন প্রায় অসম্ভব বলছে বিওএ। সাথে আছে মার্চের মধ্যে অ্যাথলেটদের প্রস্তুত করার চ্যালেঞ্জ। কনফার্ম হওয়া যাচ্ছে না বিকজ যে প্যান্ডেমিক সিচুয়েশন কোন দিকে যায়। মার্চের আয়োজন করতে পারলে তো নিশ্চয়ই আমরা সৌভাগ্যবান, এবং অবশ্যই আমরা আশা করবো যে মার্চের মধ্যেই হবে ইনশাআল্লাহ। যদি হয় সেই ক্ষেত্রে হয়তো আমাদের সমস্ত ডিস্ট্রিক্ট লেভেলের টিমগুলো বা খেলোয়াড়গুলো তারা প্র্যাকটিসের সুযোগ পাবে না, বাট তারা খেলতে পারবে, খেলার সুযোগ পাবে। তো আমরা মনে করি যে সেই ক্ষেত্রে হয়তো কিছুটা আমরা সুফল কম পাবো, বাট গেমস হয়ে যাক আমরা এটা আশা করবো। আমাদের যে বেসিক যে কাজগুলো হয়তো ওপেনিং ক্লোজিং অথবা মানে বর্ণাঢ্য নাও হতে পারে, বাট গেমস যেটা দরকার সেই গেমসগুলি আমরা আয়োজন করে তুলতে পারবো, এটা বলতে। কর্মচারীদের সাথে অশালীন আচরণও করে থাকেন তিনি। এর প্রতিকার চেয়ে হাসপাতাল পরিচালক বরাবর লিখিত অভিযোগ দেওয়া হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। উল্টো মারধরের মিথ্যা অভিযোগ এনে ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি সম্পাদকের নাম উল্লেখ করে ৮-১০ জনের বিরুদ্ধে থানায় একটি মামলা করেছে মাসুদ খান। তাই বাধ্য হয়ে কর্মবিরতির ডাক দিয়েছেন তারা। ধর্মঘট করলে তারা চিকিৎসা লেগে কোথায় দিব? দেখবো তো ডাক্তার হবে দ্বারা, যদি ডাক্তার না পাইতে ভোগান্তি তো এই সাধারণ জনগণের। ডাক্তাররা যদি ধর্মঘট করে সাধারণ মানুষ কই দিই? সাধারণ মানুষের উপায় কি? এখন আমরা তো হিমশিম খাচ্ছি, যারা ডাক্তার আছে এমবিবিএস যারা ক্যাডার সার্ভিস, তারা তো এত রোগীর সেবা দিতে পারতেছে না। ইন্টার্নি ডাক্তাররা তারা আসুক, আইসে আমাদেরকে সবাই মিলে সেবা করুক। দেশে রাজনৈতিক সংকট চলছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এমন দুঃসময়ে প্রয়াত রাজনীতিবিদ সাদেক হোসেন খোকার মতো ব্যক্তিত্বের প্রয়োজন ছিল বলেও মন্তব্য করেন তিনি। সকালে জাতীয় প্রেস ক্লাবে সাদেক হোসেন খোকার স্মরণে আলোকচিত্র প্রদর্শনীতে এমন মন্তব্য করেন মির্জা ফখরুল। বলেন, খোকা শুধু ঢাকাবাসীরই নন, ছিলেন সার্বজনীন নেতা। মেয়র হিসেবে রাজধানীর উন্নয়নে তার ভূমিকা অতুলনীয়। সাদেক হোসেন খোকা সাহেব রাজনীতি করেছেন সবসময় অন্যায়ের বিরুদ্ধে। তিনি রক্ত ঝরিয়েছেন গণতন্ত্রের জন্য। তিনি কারাবরণ করেছেন দীর্ঘকাল অসুস্থ অবস্থায়, সেটাও রাজনীতির জন্য, গণতন্ত্রের জন্য, মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য। এইখানে তার কোনো আপোষ ছিল না। জবাবদিহিতা না থাকায় মানুষ আইন নিজের হাতে তুলে নিচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। দুপুরে বনানীতে জাতীয় সাংস্কৃতিক পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভায় এমন মন্তব্য করেন তিনি। দেশে ভয়াবহ সামাজিক অবক্ষয় হয়েছে উল্লেখ করে জিএম কাদের বলেছেন, মানুষ দিন দিন বেপরোয়া হয়ে উঠছে, এমন পরিস্থিতির শেষ দেখতে চায় জাতীয় পার্টি। নৃশংস ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান জিএম কাদের। এবং এই অনুষ্ঠানে দলের জাতীয় পার্টির হয়ে কো চেয়ারম্যান অ্যাডভোকেট সালমা ইসলাম বলেছেন, ৭১ সালের সাংস্কৃতিক ব্যক্তিত্বরা নানা কর্মকাণ্ডে মাধ্যমে মুক্তিযোদ্ধাদের উজ্জীবিত করে স্বাধীনতা সংগ্রামকে ত্বরান্বিত করেছিলেন। অভিযোগ করা এবং অভিযোগের পরে তার বিচার হওয়া এবং বিচার করে শাস্তি হওয়া, এইগুলোর মধ্যে প্রত্যেকটার মধ্যেই কোনো না কোনো একটা ফাঁক আছে, যার ফাঁক ফোকল দিয়ে আসল দোষীরা সবসময় বেরিয়ে যাচ্ছে, যার জন্য দোষ করে আর কিছু হবে না, এই ধরনের একটা মানসিকতা মানুষের মধ্যে তৈরি হচ্ছে। আমরা যুদ্ধে ছিলাম, তখন আমাদের সাংস্কৃতিক যে মেয়েগুলো রাস্তায় রাস্তায় যেগুলো গানগুলো রচনা করে যে গানগুলো ফিরিয়ে এনেছে, ওই পারে গিয়ে যে রেডিওতে
গানের মাধ্যমে যে একটা দেশ স্বাধীন হতে পারে সেটা আমরা দেখতে পাই। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গচিত্র প্রকাশ করায় ফ্রান্সের সাথে বাংলাদেশকে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন পূর্ণ বর্জন সহ কয়েক দফা দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম। সকালে বায়তুল মোকাররম মসজিদ থেকে গুলশানে ফ্রান্স দূতাবাস অভিমুখে মিছিলের পরে শান্তিনগর মোড়ে সমাবেশে এমন দাবি জানান সংগঠনের নেতারা। হেফাজতে ইসলাম সহ বিভিন্ন সংগঠনের হাজারো নেতাকর্মী সকাল থেকেই জড়ো হন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে। সমাবেশ করে হেফাজত নেতারা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ব্যঙ্গচিত্র প্রকাশ করায় ফ্রান্স সরকারকে ক্ষমা চাওয়ার দাবিও জানান তারা। ফ্রান্সের দূতকে বিদে করা না হয়, বহিষ্কার করা না হয়, তাহলে বড় কঠিন কর্মসূচি আমরা দেব ইনশাআল্লাহ। এটা ক্ষমাযোগ্য। তারপর আমরা বলছি অনতিবিলম্বে 200 কোটি মুসলমান, বিশ্বের 200 কোটি মুসলমানের সামনে অনতিবিলম্বে ক্ষমা চান। এদিকে ফ্রান্সে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননার প্রতিবাদে আজও দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন বিক্ষোভ হচ্ছে। টাঙ্গাইলে কওমি উলামা পরিষদের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বক্তারা বাংলাদেশে ফ্রান্সের দূতাবাস বন্ধের দাবি জানান, একই সাথে ফ্রান্সের পণ্য বয়কট করার আহ্বান জানান। একই দাবিতে নবাবগঞ্জে তৌহিদ জনতার ব্যানারে সমাবেশ অনুষ্ঠিত হয়। সকাল থেকে মিছিল নিয়ে মুসল্লিরা নবাবগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন। সমাবেশে স্থানীয় আওয়ামী লীগ নেতা ও জনপ্রতিনিধিও যোগ দেন। ফ্রান্সে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননার ঘটনার তীব্র নিন্দা জানান বক্তারা। রাজশাহীর পবার নওহাটা বাজারেও মানববন্ধন করে বাংলাদেশ জামিয়াতে হিজবুল্লাহ নামের একটি সংগঠন। এই কর্মসূচিতে অংশগ্রহণকারীরা ফ্রান্সের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের দাবি জানান, বিশ্বের সকল মুসলিম দেশকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। ইমানুয়েল ম্যাক্রনকে সন্ত্রাসী আখ্যা দিয়ে ইসলাম নিয়ে তার বিবৃতি প্রত্যাহারের দাবি জানান বিক্ষোভকারীরা। বিশ্বব্যাপী সংকটের কারণ হয়ে দাঁড়িয়েছে ইসলাম ধর্ম। সম্প্রতি এমন মন্তব্য করে মুসলিম বিশ্বের তোপের মুখে পড়েন ম্যাক্রন। ফ্রান্সে পরপর দুটো হামলার জেরে মুসলিমদেরও দায়ী করেন তিনি, যদিও বিশ্বজুড়ে বিক্ষোভের মুখে কিছুটা নমনীয় হয়েছেন ম্যাক্রন। করোনা ভাইরাসে 12,05,000 ছাড়িয়ে গেছে প্রাণহানি। 24 ঘন্টায় 5,000-এর বেশি মৃত্যু দেখেছে বিশ্ব। আরও 4,36,000-এর বেশি মানুষের শরীরে মিলল কোভিড-19। সব মিলিয়ে বিশ্বে মোট আক্রান্ত এখন 4,68,00,000-এর উপরে মানুষ। সোমবার সর্বোচ্চ 500-এর মতো মৃত্যু দেখেছে ভারত। দেশটিতে মোট প্রাণহানি 1,23,000-এর মতো। দ্বিতীয় সর্বোচ্চ 468 জন মারা গেছেন মেক্সিকোতে। দিনের হিসেবে কোভিড-19-এ 434 জনের মৃত্যু ইরানের জন্য রেকর্ড। অবশ্য 24 ঘন্টায় সর্বোচ্চ 71,000-এর বেশি সংক্রমণ শনাক্ত হয়েছে যুক্তরাষ্ট্রে। এদিন মারা গেছে 400 মানুষ। এই দেশটিতে প্রাণহানি 2,36,000 ছাড়িয়ে গেছে। ইউরোপের দেশগুলোতে ঊর্ধ্বমুখী সংক্রমণের হার, যে কারণে প্রতিদিনই কড়াকড়ি বাড়ছে লকডাউনে। মহামারী পরিস্থিতিতে ভুল পথে হাঁটছে যুক্তরাষ্ট্র। এই অবস্থা চলতে থাকলে আরও ভয়াবহ পরিণতি দেখতে হবে দেশের মানুষকে, এমন সতর্কবার্তা দিয়েছেন মার্কিন সংক্রমণ ও রোগতত্ত্ব বিষয়ক প্রধান অ্যান্থনি ফাউচি। নির্বাচনী প্রচারণা থেকে ব্যাপক হারে বিস্তারের আশঙ্কা জানিয়েছেন তিনি। প্রধান দুই প্রার্থীকে নিয়েও মন্তব্য করেন ফাউচি। বলেছেন, জো বাইডেন করোনা ভাইরাসকে জনস্বাস্থ্য বিষয়ক সমস্যা হিসেবে দেখলেও পুরোপুরি ভিন্ন চিন্তাধারা ডোনাল্ড ট্রাম্পের। তুরস্কের ইজমির শহরের ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 76-এ। আহত হয়েছে 1000-এর বেশি মানুষ। চতুর্থ দিনের মতো উদ্ধার চলছে সেখানে এবং ভেঙে পড়া বেশ কিছু বহুতল ভবনের ধ্বংসস্তূপে এখনও কত মানুষ আটকে আছেন তা স্পষ্ট করে বলার মতো না, এমনটি জানিয়েছে তুর্কি স্বাস্থ্যমন্ত্রী। আর শক্তিশালী ভূমিকম্পটির প্রায় 1000 আফটার শক অনুভূত হয়েছে ইজমিরে, এমনটি জানিয়েছেন দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা। $471 ভরি বার্মিজ স্বর্ণসহ একজন রোহিঙ্গাকে আটক করেছে বিজিবি। সোমবার রাতে কক্সবাজার 34 বিজিবি ব্যাটালিয়নের ঘুমথুম বিওপি ফাঁড়ির সদস্যরা বালুখালী এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক আলী হায়দার আজাদ আহমেদ জানিয়েছেন, আটক ব্যক্তিকে উখিয়া থানায় সোপর্দ এবং উদ্ধারকৃত স্বর্ণালংকার কক্সবাজার ট্রেজারি অফিসে জমা করা হয়েছে। লক্ষ্মীপুরের রামগতিতে অন্তঃসত্ত্বা স্ত্রী ও মেয়েকে হত্যার দায়ে গাজীপুরের কাশিমপুর কারাগারের আব্দুল গফুর নামের এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। রোববার রাত 11:55 কাশিমপুর কেন্দ্রীয় কারাগার 2-এর তার মৃত্যুদণ্ড কার্যকর করে কারা কর্তৃপক্ষ। উপস্থিত ছিলেন এ সময় গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবুল কালাম আজাদ, সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ খায়রুজ্জামান। 2006 সালে লক্ষ্মীপুরের রামগতিতে দাম্পত্য কলহের জেরে 5 মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী এবং 2 বছর বয়সী শিশুকন্যাকে হত্যার দায়ে আব্দুল গফুরের বিরুদ্ধে মামলা হয়।
সিরাজগঞ্জের তারাশে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে 2 গাড়ির চালক নিহত হয়েছেন। খালকুলায় সকালে এই দুর্ঘটনা ঘটে। হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি জানিয়েছেন, চট্টগ্রাম থেকে পাবনার ঈশ্বরদী যাচ্ছিল একটি মালবাহী গাড়ি। সকালে সিরাজগঞ্জের হাটিকুমরুল বনপাড়া মহাসড়কের খালকুলায় পৌঁছালে পরে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী আলু বোঝাই ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে 2 গাড়ির চালক নিহত হন। খবর পেয়ে পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে। রাঙামাটির বরকলে আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং অপপ্রচারের প্রতিবাদে এলাকাবাসীর ব্যানারে মানববন্ধন হয়েছে। সকালে বরকল উপজেলার সদর বাজারে আয়োজিত কর্মসূচিতে কয়েকশো মানুষ অংশ নেন। বক্তারা অভিযোগ করেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুবীর কুমার চাকমা সহ দলের কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে বিভিন্ন অনলাইন পত্রিকায় অপপ্রচার চালানো হচ্ছে। ক্রিকেট প্রেমীদের জন্য সুখবর, অর্থাৎ আগামী বৃহস্পতিবার দেশে ফিরতে পারেন সাকিব আল হাসান। 29 অক্টোবরের সেই নিষেধাজ্ঞা শেষ হওয়ায় ক্রিকেটে ফিরতে আর কোনো বাধা রইল না সাকিবের। আপাতত পরিবার নিয়ে যুক্তরাষ্ট্রে আছেন সাকিব। আর শ্রীলঙ্কার বিপক্ষে যে সেটির কথা মাথায় রেখেই দেশে এর মধ্যে একবার এসেছিলেন মাঝে, অনুশীলনও করেছেন তখন বিকেএসপিতে, কিন্তু সিরিজ স্থগিত হওয়ায় আবার তিনি চলে যান। এর মধ্যে আবার আইসিসির দেয়া সেই 1 বছরের নিষেধাজ্ঞাও শেষ হয়ে গেল। 29 অক্টোবর বঙ্গবন্ধু টি-20 কাপে 5 দলের একটিতে অধিনায়কত্ব করবেন, আর সেই সাথে সাকিবের প্রত্যাবর্তন হবে ক্রিকেটে। মাশরাফি বিন মুর্তজার ফিটনেস নিয়ে ধোঁয়াশা এখনো কাটেনি বিসিবির। তাই তো নভেম্বরে অনুষ্ঠিত টি-20 টুর্নামেন্ট তার খেলা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। হ্যামস্ট্রিং ইনজুরিতে ভুগছেন মাশরাফি। আবার নিজের সন্তানরা করোনা আক্রান্ত হওয়ায় তিনি স্ক্যান করতে পারছেন না। আগামী 10 নভেম্বরের আগে জানা যেতে পারেন কেমন আছেন তিনি। এদিকে নির্বাচকরা জানিয়েছেন, ফিটনেস টেস্টে পাশ না করলে খেলা হবে না টুর্নামেন্ট। তাই তো মাশরাফিকে ঘিরে অনিশ্চয়তা তৈরি হয়েছে। যদিও গুঞ্জন আছে, শেষ পর্যন্ত কর্পোরেট টি-20 হলে ফিটনেস কোনো ইস্যুই হবে না মাশরাফির জন্য। খেলার উপযুক্ত থাকলে কোনো না কোনো দলে তাকে দেখা যেতে পারে। চলছে হাই পারফরমেন্স দল এইচপির অনুশীলন। স্কিল ট্রেনিং শেষে 2 ভাগে ভাগ হয়ে অনুশীলন ম্যাচ খেলছে আকবর আফিফরা। এতদিন ছিলেন না এইচপির প্রধান কোচ টবি রাডফোর্ড। ব্রিটিশ এই কোচ যোগ দেয়, গতি এসেছে কাজে। ব্যাট বলের স্কিল ট্রেনিং তো চলছেই, তার সাথে যুক্ত হচ্ছে ম্যাচ। 2 দিনের প্রস্তুতি ম্যাচে সেঞ্চুরি পেয়েছেন আকবর আলী। এছাড়া 94 রান পেয়েছেন শাহাদাত হোসেন। পিবিআইয়ের পুলিশ সুপার খালেদুজ্জামান তিনি জানিয়েছেন, রায়হান হত্যা মামলার তদন্তের কারণে বিভিন্ন জায়গায় তাদেরকে যেতে হয়েছে। ধারণা করা হচ্ছে এ সময় বিভিন্ন মানুষের সাথে মেলামেশার কারণেই তারা করোনায় আক্রান্ত হয়েছে। তবে মামলার তদন্তে এর কোনো প্রভাব পড়বে না বলেও জানিয়েছেন তিনি। এদিকে এই মামলায় রিমান্ডে থাকা এসআই আশেক ই এলাহি জিজ্ঞাসাবাদের সময় অসুস্থ হয়ে পড়ায় গেল শনিবার তাকে সিলেটের এমজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। দেশে কাঙ্ক্ষিত হারে বাড়ছে না বিদেশি বিনিয়োগ। বিশ্লেষকরা বলছেন, শুধু সস্তা শ্রমিক পাওয়া বিদেশি বিনিয়োগ একমাত্র আকর্ষণীয় সূচক নয়। ঘুষ, দুর্নীতি আর আমলাতান্ত্রিক বাধাগুলো দূর করতে না পারলে বিদেশি বিনিয়োগে টানতে পারবে না বাংলাদেশ। বিশ্ব অর্থনীতিতে 30তম অর্থনীতির দেশে পরিণত হওয়ার কথা বলছেন অর্থমন্ত্রী। সবচেয়ে কম টাকায় মেলে কারখানার শ্রমিক। তাই প্রশ্ন হচ্ছে, এত কিছুর পরেও কেন কাঙ্ক্ষিত মাত্রায় আসছে না বিদেশি বিনিয়োগ? Labor is only one part of it, but ease of doing business একটা সংখ্যা যেটা বিবেচনা করা হয়। আমি একটা লাইসেন্স পেতে কতদিন লাগবে, এখানে লেবার পাওয়াটা কি ইজি কিনা, বিদ্যুতের ঘাটতি আছে কিনা, গ্যাসের ঘাটতি আছে কিনা, সবকিছু মিলে কিন্তু একটা ফরেন ইনভেস্টর ডিসিশন নেয়। সরকার সাম্প্রতিক সময় মনে হচ্ছে যে দুর্নীতির ব্যাপারে একটু সিরিয়াস হয়েছে, অনেকেই ধরছে, এবং তার মধ্যে যাদেরকে সাধারণভাবে সরকার সমর্থক বলে মনে করা হয় সেরকম লোকদেরকেও ধরা হচ্ছে। এটা অবশ্যই একটি ভালো লক্ষণ। 10টি ইন্ডিকেটরের মধ্যে 7টি ইন্ডিকেটরে 27টি রিফর্ম আমরা জমা দিয়েছি। সেই ইন্ডিকেটরগুলিতে যদি আমরা উন্নতি করতে পারি, আমাদের যে ইনভেস্টর যারা আছে তাদের যে বিনিয়োগ, সেই বিনিয়োগকে বিকশিত করতে পারবে। মাসের হিসেবে আবার $200 কোটি বেশি রেমিটেন্স এলো। অক্টোবরে $211 কোটি রেমিটেন্স এসেছে, যা একক মাস হিসেবে ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ।
গত অর্থবছরের একই সময়ের চেয়ে যা 28% বেশি। সব মিলিয়ে চলতি অর্থবছরের প্রথম 4 মাসে রেমিটেন্স বেড়েছে 43%। এখন ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স পাঠালে 2% প্রণোদনা দেওয়া হচ্ছে। এর ফলে চলতি অর্থবছরের শুরু থেকেই প্রবাসী আয় বাড়তে থাকে। পুঁজিবাজারে তালিকাভুক্ত যেসব কোম্পানির উদ্যোক্তা ও পরিচালকরা সম্মিলিতভাবে 30% শেয়ার ধারণ করেনি, তাদের আরও 1 মাস সময় দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। আর সেই হিসেবে 9 ডিসেম্বর পর্যন্ত সময় বাড়ানো হয়েছে। বেঁধে দেওয়া সময়ের মধ্যে কোম্পানিগুলোর উদ্যোক্তা ও পরিচালক সম্মিলিতভাবে 30% শেয়ার ধারণে ব্যর্থ হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এর আগে গেল 29 অক্টোবর ব্যর্থ কোম্পানিগুলোকে সম্মিলিতভাবে 30% শেয়ার ধারণের সময়সীমা বাড়ানোর চিঠি দিয়েছে বিএসইসি। ফেনীর ফুলগাজীর 5টি গ্রামের নিচু এলাকা থেকে পানি নামতে শুরু করেছে, তবে এখনও দুর্ভোগ কমেনি দুর্গত এলাকায়। ভেঙে গেছে রাস্তাঘাট, ক্ষতিগ্রস্ত ফসলি জমি সহ শীতকালীন সবজির আবাদ। শনিবার রাতে উজানের ঢলে ভাঙে মুহুরী নদীর বাঁধ। এতে করে ফুলগাজী সদর ইউনিয়নের উত্তর দৌলতপুর, গনিয়ামোড়া, শাহপাড়া, বৈরাগপুর সহ বেশ কয়েকটি এলাকা প্লাবিত হয়। পানিবন্দী হয়ে পড়ে 5 শতাধিক পরিবার। স্থানীয়দের অভিযোগ, বাঁধ মেরামত না হয় মাঝে মধ্যে এমন ঘটনা ঘটছে। গেল জুনেও মুহুরীর বাঁধ ভেঙে ফুলগাজীর অন্তত 50টি গ্রাম প্লাবিত হয়েছিল। নদী ও জলাধারের চারপাশ দখলদারদের হাত থেকে মুক্ত করতে কঠোর পদক্ষেপ নেবে উত্তর সিটি কর্পোরেশন। তবে এক্ষেত্রে সব সংস্থাকে একসাথে কাজ করতে হবে বলেছেন উত্তরের মেয়র আতিকুল ইসলাম। ঢাকার বিশদ অঞ্চল পরিকল্পনা নিয়ে বিষয়ভিত্তিক পর্যালোচনা শীর্ষক ভার্চুয়াল আলোচনায় এসব কথা বলেছেন তিনি। আমরা যারা দায়িত্বে থাকি আমরা কিন্তু এটাকে অবহেলিত করি, বন্ধু বান্ধবের চাপে হোক, পলিটিক্যাল চাপে হোক, আর নীতির কাছে পরাজিত হয়ে যাই। আমি আপনাদের ডিরেকশন চাই, কোথায় এই ধরনের অবৈধ হচ্ছে, এই অবৈধ কিন্তু আমাদের বৈধ করতেই হবে। অবৈধ শহর চলা যাবে না। অ্যাটলিস্ট আমি থাকতে আমি সেটি করতে দেব না। মুসল্লিরা সৌদি আরবে প্রবেশের পরে 3 দিন কোয়ারেন্টাইনে রাখা হবে। এরপরে তারা মক্কায় মসজিদুল হারামে প্রবেশের সুযোগ পাবেন। ভারতের আপত্তি উপেক্ষা করে আজাদ কাশ্মীরের গিলগিত বালতিস্তান অঞ্চলকে প্রদেশের মর্যাদা দেওয়ার ঘোষণা দিল পাকিস্তান। রোববার এমন ঘোষণা দেন পাকিস্তান প্রধানমন্ত্রী ইমরান খান। পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের গিলগিত বালতিস্তানকে বিশেষ প্রদেশের মর্যাদা দিতে দীর্ঘদিন ধরেই তৎপরতা চালাচ্ছিল ইসলামাবাদ। এরই অংশ হিসেবেই আসে সিদ্ধান্ত চূড়ান্ত করার এই ঘোষণায়। এদিন অঞ্চলটিতে তাপবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, নদীর বাঁধ সহ বেশ কিছু প্রকল্পের ভিত্তিপ্রস্তরও স্থাপন করেন ইমরান। সব খবর এখানে শেষ করে দিচ্ছি দর্শক। এছাড়া 24 ঘন্টায় যমুনা টেলিভিশনের সাথে থাকতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট, ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলে লগ ইন করুন www.jomuna.tv, Facebook/যমুনা টেলিভিশন, YouTube/যমুনা টিভি। এতক্ষণ সাথে ছিলেন, অনেক ধন্যবাদ। নিরাপদে থাকবেন।